এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি দীপশিখা শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। প্রত্যেক দিনের মতোই সারাদিনের বিশেষ কিছু খবর নিয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসি এক্সপ্রেস অনলাইনে। আজকে আমার সাথে এই অনুষ্ঠানে আছে আমাদের ডেস্ক পার্সন সুব্রত দা। তো প্রথমেই আমরা যে খবরের দিকে যাব আসানসোলের বারাবণী ব্লক দোমোহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাটতলায় যারা ইসিএল কে নিজের জমি দিয়েছেন, আজ তাদেরকে বারাবণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুনর্বাসনের জায়গা বুঝিয়ে দিলেন। সবার প্রথমে আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাইবো, আজকের এই যে ঘটনা আসানসোলের বারাবণী ব্লক দমোহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাটতলায় যারা ইসিএল কে নিজের জমি দিয়েছেন তাদেরকে আজ পুনর্বাসনের ব্যবস্থা করলেন বারাবণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। এই প্রসঙ্গে তুমি কি বলবে? দেখো, একেবারে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ইসিএল কর্তৃপক্ষ, অর্থাৎ যেখানে দেখো দীপশিখা, যারা ওখানে কয়লা যখন পাওয়া যাচ্ছে ঠিক সেই সময় দাঁড়িয়ে দুটো দিক। কারণ একটা বিষয় হচ্ছে ইসিএল কর্তৃপক্ষ তখন প্রশাসনের সঙ্গে কথা বলবে এবং কথা বলার পর তখন কিন্তু অর্থাৎ যে এলাকায় পাওয়া যাচ্ছে, যে যতগুলো পরিবার থাকছে তাদেরকে একটা পুনর্বাসনের একটা ব্যবস্থা। তো অনেকগুলো দিক রয়েছে এর মধ্যে। প্রথমত হচ্ছে একটা পুনর্বাসনের দিক। পুনর্বাসন করার আগে পর্যন্ত তারা যেখানে অস্থায়ীভাবে থাকছে সেখানে থাকার একটা ব্যবস্থা এবং সেই সময় তাদের যে যাবতীয় খরচ বহন করা, এই দিকটা কিন্তু থেকে থাকে। এবং দীর্ঘ একটা সময় তুমি জানো যে একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এই জায়গাটাকে যেতে হয়েছে। প্রশাসনের সঙ্গে দফায় দফায় কিন্তু এগুলো নিয়ে কিন্তু বৈঠক হয়েছে। প্রায় 40টার মতন পরিবার কিন্তু সেখানে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে একেবারেই প্রত্যেকটা পর্যায়ক্রমে যে বৈঠক, সেই বৈঠকের মধ্য দিয়ে যে দীর্ঘ একটা প্রসেস, সেই প্রসেসটা সম্পন্ন করা পর্যন্ত কিন্তু যেমনটা দেখা যাচ্ছে যে আজ কিন্তু একেবারেই তাদের মুখে কিন্তু হাসি ফুটেছে এবং প্রত্যেকে কিন্তু চেক পেয়েছে, এমনটা কিন্তু উঠে আসছে। একদম একদম। আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করব, আরো বিস্তারিত জানবো এবং আমাদের প্রতিনিধির সাথে আমরা কথা বলবো, কিন্তু তার আগে এই যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটা দেখে নেব একবার। আসানসোল বারবণী ব্লক দোমোহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাটতলায় যারা ইসিএল কে নিজের জমি দিয়েছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জমি বাড়ির ভ্যালুয়েশন করে আগেই আর্থিক চেক তুলে দেওয়া হয়েছে। পুনর্বাসন দেওয়ার আগে ঘর ভাড়া এবং আজ বুঝিয়ে দেওয়া হলো পুনর্বাসনের জমি। এখানে এসিএল আমাদেরকে জায়গা দিয়েছে, আমরা জায়গাগুলো দেখতে এসেছি। ইটমিট ফেলা হচ্ছে, কিন্তু এসিএল থেকে বলেছে যে পাট্টা দেবো, কিন্তু এখন পাট্টা দেওয়া হয়নি, ওই জন্য আমরা দেখভাল করতে এসেছি। অন্যদিকে খনি সংস্থার পক্ষ থেকে জমি সমতল করার জন্য মেশিন দিয়ে লেভেলিং করা হচ্ছে। ভূমিহীন হিসাবে বারবণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জায়গাগুলোকে 3 শতক করে দেওয়া হচ্ছে। এই জায়গাতে টোটাল 44 জনের থাকার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা প্রতিবেদন দেখলাম এবং সেখান থেকে কিন্তু একটা কথা বলতেই হয় যে এখানে আমরা যে ঘটনাটা দেখলাম সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কোল মাইনিং কোম্পানিগুলি কিন্তু সাধারণ মানুষের থেকে জমি নেয়, কিন্তু তারপর কিন্তু তাদের আর কোনো রকম ভাবে পুনর্বাসনের জায়গা করে দেওয়া হয় না। সেখান থেকে আসানসোলের এই বারাবণী ব্লক দমোহনী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চরণপুর হাটতলায় আমরা যে চিত্রটা দেখলাম সেটা কিন্তু একেবারেই আলাদা বলা যেতে পারে। এখানে কিন্তু তাদেরকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পুনর্বাসনের জায়গা বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এই যে একটা ভিন্ন ঘটনা, এই ঘটনা প্রসঙ্গে তুমি কি বলবে? একেবারেই দেখো, বিভিন্ন সময় কিন্তু উঠে আসে অভিযোগ, যে অভিযোগগুলো উঠে আসে দেখো দীপশিখা, সেখানে দাঁড়িয়ে যে পুনর্বাসন দেওয়া হয় না বা পর্যাপ্ত যে ব্যবস্থা করা, যে তারা যে তাদের যে পুনর্বাসনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে তাদেরকে একটা অস্থায়ীভাবে তাদের যে থাকার ব্যবস্থা রয়েছে, তাদের যে একটা খাবার ব্যবস্থা রয়েছে, সমস্ত
যে বিষয়গুলোকে রয়েছে এই বিষয় নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আসে। তবে এখানে বলতে হবে একটা সদার্থক ভূমিকা কিন্তু এখানে প্রশাসন এবং ইসিএল এর মধ্যে একটা সমন্বয় হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে মানুষগুলো অর্থাৎ প্রায় 40টি পরিবার যারা রয়েছেন তারা কিন্তু একটা যথেষ্ট আজকে আশার আলো দেখছেন, এই জায়গাটা কিন্তু একেবারেই স্পষ্ট হচ্ছে। তবে সম্ভবত আমাদের প্রতিনিধির সঙ্গে যদি যোগাযোগ করা যায় তাহলে সেক্ষেত্রে তিনি আরো বিস্তারিত বিষয় বলতে পারবেন। আসানসোল থেকে আছে আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তুমি কি শুনতে পাচ্ছ? একদম জয়ন্ত, যে বিষয়টা জানতে চাইবো, যেহেতু দেখো অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আসে যে ইসিএল কর্তৃপক্ষ বা যারা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে কিন্তু পুনর্বাসনের কথা বলা হয় কিন্তু সেই অর্থে কিন্তু দেওয়া হয় না, কিন্তু এক্ষেত্রে একটা সদার্থক ভূমিকা কিন্তু আমরা দেখতে পেলাম, অনেকের মুখে হাসি ফুটেছে। সামগ্রিক চিত্রটা শেষ কি উঠে আসছে? দেখো, বারাবণী জমানি পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েতরা এটা সমীকরণ করেছিল। বারাবণী চরণপুর এলাকাতে যারা ইসিএল জমির উপর থাকতো তাদেরকে বলেছিল আপনারা উঠে যান, আপনাদের জায়গা জমি দেওয়া হবে, তার জন্য পুনর্বাসন খরচা দেওয়া হবে, এবার আপনারা যেখানে থাকবেন তার জন্য ভাড়া দেওয়া হবে। এটা হয়েছিল 44টি পরিবার। জানতে চাইবো এটা কতদিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন হলো বলে জানা যাচ্ছে? 1 বছর ধরে এই প্রক্রিয়া চলছিল। 44টি পরিবার পুনর্বাসন পাচ্ছে, তারা খুশি, তারা জানিয়েছেন। ইসিএল কর্তৃপক্ষ এসেছে, ঘটনাস্থলে এসে সেই জায়গাটা আমাদের নিয়েছে, পরিশ্রম করেছে, অকুপার করেছে, দিয়ে জায়গাটা বানিয়েছে। কিন্তু আমি তোমাকে প্রথমে জানি রাখি, ইসিএল কর্তৃপক্ষ রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যে পুনর্বাসনের জন্য কোন জায়গা দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোন জায়গায় একটা করে কোয়ার্টার করা হবে, তাদেরকে পাঠানো হবে। 44টি পরিবার থাকতো চরণপুর এলাকাতে, তারা বহুদিন থাকতো, তার জন্য ইসিএল কর্তৃপক্ষ তাদেরকে যখন স্থানান্তর সরিয়েছে তার জন্য টাকা বরাদ্দ করেছে, তাদের জমি বরাদ্দ করেছে, এবং প্রত্যেকটা লোকের জন্য তারা যে জায়গা ছেড়েছে তার জন্য ঘর যে ভাড়া নিয়ে থাকবে তার জন্য টাকা বরাদ্দ করেছে। আমরা সেই জমি পেয়েছি, স্থানীয়রা জানিয়েছেন, খুব খুশি আছেন, আনন্দ আছেন, বারবার বলেছেন যে ইসিএল কর্তৃপক্ষ পুনর্বাসনের জন্য আমাদের কাছে এগিয়ে এসেছে। আমরা এই চিত্র তুলে ধরেছি, এই খবর আমরা সম্প্রচার করছি। চরণপুর এলাকা মানে যে বারাবণী ব্লকে হচ্ছে, এই যে আসানসোল সাব ডিভিশনে বারাবণী ব্লক, এখানে চরণপুর ইসিএল খনি আছে, তাদের আশেপাশে যারা বসবাস করতো তাদেরকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, সেটাই আমরা তুলে ধরেছি চিত্র। যেহেতু আরেকটা বিষয় জানতে চাইবো, অনেক ক্ষেত্রে যেমনটা দেখা যায় যে আবাস যোজনার বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে, সরকারি প্রকল্প রয়েছে, এক্ষেত্রে তাদেরকে যে চেক দেওয়া হয়েছে এই চেকের মাধ্যমে তারা কি তাদের এই অর্থ থেকে কি তারা পুনর্বাসন যে ঘর সেটা কি নির্মাণ করছেন, নাকি রাজ্য সরকারের যে প্রকল্প রয়েছে, আবাস যোজনার যে প্রকল্পগুলো রয়েছে সেই অর্থ কি এর সঙ্গে সংযুক্তকরণ করা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, তো পরিষ্কার জানিয়ে রাখি, ইসিএল যতই জমি দুক রাজ্য সরকার সঙ্গে কথা বলে জমি চিহ্নিত করে জমি দেবে, এটাই নিয়ম। চিহ্নিত করা হয় যে এতটা জমি রাজ্য সরকার তার জন্য অর্থ বরাদ্দ করে ইসিএল, মানে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড। সেই ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অর্থ বরাদ্দ করে যে 40টি জায়গা এত কাটা করে দেওয়া হবে, এত কাটা এত একর, সেই জন্য দেওয়া হবে, তার জন্য অর্থ তো বরাদ্দ করে, তাদেরকে সেই জায়গা থেকে তুলে নিয়ে অন্য জায়গায় পাঠানো হয়। এটা আমরা দেখেছি। ইসিএল বললেও কি হবে, যেহেতু ম্যাক্সিমাম জমি রাজ্য সরকার আন্ডারে আছে, তার জন্য রাজ্য সরকারের সঙ্গে কথা বলে রাজ্য সরকার নিয়ম অনুযায়ী মেপে তারপর জমি দিয়ে যারা ইসিএল আছেন তাদেরকে, ইসিএল জমির উপরে যারা বসবাস করে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা জয়ন্ত, আজকের যে খবরটা আমরা দেখলাম পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই যে পুনর্বাসনের জায়গা বুঝিয়ে দেওয়া হলো, এটা নিঃসন্দেহে একটা ভালো খবর এবং একটি পজিটিভ খবর, কিন্তু তার পাশাপাশি আমি তোমাকে আরো পুলিশের একটা সাফল্য নিয়ে তোমাকে জিজ্ঞাসা করতে চাইবো। আসানসোলে যে পয়েন্ট রেঞ্জ থেকে পৌরকর্মী জাভেদ বাড়িকে খুন করা হয়েছিল, সেই ঘটনার কিন্তু পরপর আমরা দেখেছি 10 দিনের মধ্যে, প্রায় বলাই যেতে পারে 10 দিনের মধ্যে তার খুড়তুতো বোন অর্থাৎ যে মেন আসামি বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং তার পাশাপাশি তার 2 থেকে 3 দিন পরেই কিন্তু যে শুটারকে ভাড়া করেছিল তার খুড়তুতো বোন, তাকে এবং তার সাথে 4 জন যে ছিল তার টিমেতে, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। এই যে পুলিশের সাফল্য, মাত্র ঘটনার 10 দিনের মধ্যে যে পরপর 8 জনকে গ্রেপ্তার করা হলো, এই প্রসঙ্গে পুলিশের যে সাফল্য সেই প্রসঙ্গে তুমি কি বলবে?
একদম। দেখো, এই ঘটনা ঘটেছিল 29 আগস্ট ন্যায়বন্ধপুর এলাকাতে। আসানসোল পৌর নিগমের কর্মী ছিলেন, তাকে মাথার মধ্যে গুলি করে মারা হয়েছিল। আমরা সেই চিত্র সিসি ক্যামেরা ফুটেজ আমরা দেখিয়েছি। কারা মেরেছে যখন পুলিশ তদন্ত নামে দেখলো জমি বিবাদকে কেন্দ্র করে পরিবারের লোকেরা এগুলি করা হয়েছে। 8 জনকে পরপর গ্রেপ্তার করেছে। নতুন একজন গ্রেপ্তার হয়েছে চাঁদ নামে, শুটার নয়, শুটারের সঙ্গে থাকতো সে মিডিল ম্যান ছিল। মিডিল ম্যানই তারপর যোগাযোগ করে যারা শুটার ছিল তাদেরকে ভাড়া করে এনে করা হয়েছে। 5 লক্ষ টাকা ডিল হয়েছিল, যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। আচ্ছা, তারপর একের পর এক যারা আছে তাদেরকে পুলিশ তদন্ত করে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, বড় সাফল্য আমাদের দুর্গাপুর পুলিশ কমিশনারের ন্যায়বন্ধপুর ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, এটা আমাদের কাছে আছে। কিন্তু একটা জিনিস তোমরা জানি নাকি, এই ঘটনার পরে বহু ঘটনা আমাদের গড়িয়ে গেছে যেগুলো পুলিশ তদন্ত করতে পারে। আমার আসানসোল দুর্গাপুর পুলিশ এতে যারা পুলিশরা আছেন, বহু মার্ডার আমাদের এখানে আসানসোলে হয়েছে যাদের এখন সমাধান হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই একটা সমাধান করেছে, তার জন্য স্থানীয় ওরা এলাকায় যে পরে পুলিশকে সংবর্ধনা দিয়েছে, পুলিশের সাফল্যকে তারা আনন্দ স্বীকার করেছেন। কিন্তু তোমরা জানি দেখি এখনো 2 জন, 10 জনের নাম জড়িত আছে এই কেসে, এই মার্ডার কেসে 10 জনের নাম জড়িত আছে, যাদের 2 জন এখন ধরা পড়েনি। কেন মার্ডার হলো? জমি বিবাদ কেন্দ্র, জলপাইগুড়ি এলাকাতে বিশাল জমি আছে এই বাড়িদের, তাদের পরিবারদের। এই জমিকে কেন্দ্র করেই আজকে এই মার্ডার। অসংখ্য ধন্যবাদ তোমাকে জয়ন্ত। আমি তোমাকে বলে রাখি সুব্রত দা, নিঃসন্দেহে এটা খুব বড় একটা ঘটনা ঘটেছিল এবং খুব হইচই পড়েছিল তখন আসানসোলে একেবারে, কারণ পুলিশের একটা বড়সড় সাফল্য বলা যেতে পারে। কারণ যে মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য পুলিশের ক্ষেত্রে বিভিন্ন সময় অভিযোগ উঠে আসে, সেখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে তদন্তের কিনারা করে আসামিদের গ্রেপ্তার করা 10 দিনের মধ্যে এটা নিঃসন্দেহে একটা বড় সাফল্য। তবে এই ঘটনার সাথে জয়ন্ত যেটা বলছিল, এই ঘটনার সাথে এখনো যাদের নাম জড়িয়ে আছে তার মধ্যে 2 জনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই যে পুলিশের সাফল্য, এই সাফল্য দেখে কিন্তু এটা আশা করাই যায় যে খুব তাড়াতাড়ি ওই বাকি 2 জনও গ্রেপ্তার হবে এবং জাভেদ বারিকের খুনের কিনারা করবে পুলিশ। এরপর আমরা পরবর্তী খবরে যাব। পরবর্তী খবর জলপাইগুড়িতে, যেখানে নেমে এসেছে একেবারে অন্ধকার। কিভাবে? পুজোর আগে ডুয়ার্সে নেমে এসেছে অন্ধকার। একসাথে বন্ধ হয়ে গেছে 3-3টে চা বাগান। বিনা নোটিসেই রাতের অন্ধকারে বাগান ফাঁকা করে পালালেন মালিক পক্ষ। সমস্যায় পড়ে বিক্ষোভ শ্রমিক ও তাদের পরিবারের। আমরা এই প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। উৎসবের মরশুমের ঠিক আগে চরম সংকটে ডুয়ার্স। গভীর রাতে কোনো রকম নোটিশ ছাড়াই হঠাৎই কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে গেল 3টি চা বাগানের কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়লেন কয়েক হাজার শ্রমিক ও কর্মচারী। প্রশ্নের কেন্দ্রে রয়েছে বানারহাট ব্লকের অন্তর্গত রেড ব্যাংক, সুরেন্দ্রনগর এবং চামুচি চা বাগান। শ্রমিক সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই পাক্ষিক মজুরি বকেয়া ছিল, সেই সঙ্গে আসন্ন উৎসবে বোনাস দেওয়ার চাপ ছিল। এই আর্থিক দায়বদ্ধতা এড়াতেই মালিকপক্ষ হঠাৎ করে রাতারাতি পালিয়েছে বলে অভিযোগ। অথচ ঘটনার আগের দিন পর্যন্ত বাগানে কাজ স্বাভাবিক ছিল। तो पता भी नहीं था कि हम लोग का बगान बंद होगा बोल के। उसके बाद में जो हम लोग को पता मिला जबकि 9 बजे का समय में, तो सुन रहे थे कि सब मैनेजर लोग भाग गया बोल के। उसके बाद में आके देख रहे हैं तो नहीं है। तो हम लोग सारा गार्डन का आदमी लोग जितना पूरा मेन का जितना लेबर हम लोग आके वहाँ पर इकट्ठा हुआ। उसके बाद में सुने तो बोले कि बगान बंद हो गया बोल के, सब हल्ला गुल्ला होने लगा। ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি ডুয়ার্সে। 3 বাগানের শ্রমিকরা পৃথকভাবে বিক্ষোভে ফেটে পড়ে। চামুচি ভারত ভুটান সড়ক অবরোধ শুরু হয়, চলে বিক্ষোভ। ফলে এলাকা জুড়ে যানজট তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ধূপগুড়ির এসডিপিও গ্যালসন লেপচা, বানারহাট থানার আইসি বিরাজ মুখার্জি সহ বিরাট পুলিশ বাহিনী। পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হলো অবরোধ তোলেনি শ্রমিকরা।
চা বাগানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘটনা সম্পর্কে অবগত হবার পরে স্থানীয় শ্রমিকদের আশ্বাস দেন যত দ্রুত সম্ভব তিনি এই সমস্যার সমাধানের চেষ্টা করবেন, সঙ্গে মালিক কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগের চেষ্টাও করবেন কথা দিয়েছেন। অন্ধকারে পালিয়ে গেল সেটা আমরা বুঝে উঠতে পারছি না। তো আমরাও দেখছি যে সত্যি বাগানের লেবাররা তারা অসহায় হয়ে রাস্তায় চলে এসছে। তো প্রশাসনও আছে, সেটা দেখছেন, এবং আমরা চাই মালিক কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি আসুক, এসে বাগানটাকে খুলুক। পুজোর মুখে চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তায় দিন গুনছেন হাজারো শ্রমিক। ডুয়ার্স জুড়ে নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পুজোর আর কটা দিন বাকি, চলেই তো এলো পুজো। সেই মুহূর্তে দাঁড়িয়ে বকেয়া আবার বোনাস, 2 টাকাই কিন্তু পায়নি চা বাগানের এই কর্মীরা। তার বদলে আবার কি হলো, গোদার উপর বিষ ফোড়া যেটাকে বলা যায় সেই রকমই হয়ে দাঁড়িয়েছে এই পুজোর আগে ডুয়ার্সের 3টে চা বাগান বন্ধ হয়ে যাবে। এই যে বকেয়া এবং বোনাস 2 টাকাই পেল না, এবং এই কারণেই কি হঠাৎ করে রাতারাতি মালিক পক্ষ চা বাগান বন্ধ করে দিয়ে চলে গেলেন? দেখো, এই ছবিটা কিন্তু একেবারেই ব্যতিক্রমী ছবি বলা যাবে না, কারণ এই ছবিটা কিন্তু আমরা যদি দেখি তৎকালীন সময় বাম আমল থেকে কিন্তু ধারাবাহিকভাবে এই ছবিটা উঠে আসছে। দীপশিকা, একটা বিষয় তুমি দেখো যে এই যে চা বাগান যেটি রয়েছে, চা বাগানের দার্জিলিং এর চা বা উত্তরবঙ্গের যে চা, তার তো একটা যথেষ্ট সুনাম রয়েছে, মুনাফা লাভ হচ্ছে না এমনটা কিন্তু নয়। কিন্তু মালিক এই যে শ্রমিক যারা দীর্ঘদিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে, তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে না, সেখানে দাঁড়িয়ে মালিকরা কিন্তু একটা অধিক মুনাফা লাভ করছে। কিন্তু এই মুনাফা লাভ করার পরেও দেখা যাচ্ছে নির্দিষ্ট যে সময়, অর্থাৎ বছরের যে গুরুত্বপূর্ণ যে সময়, নতুন বছর বলো বা কিংবা এই শারদোৎসব বলো, এই যে একটা গুরুত্বপূর্ণ সময়, এই সময়গুলিতে এসে দেখা যায় কি যে সেখানে দাঁড়িয়ে কোনো নোটিশ বা কোনো বিজ্ঞপ্তি ছাড়াই কিন্তু বন্ধ করে দেওয়া হয়। কেন বন্ধ করে দেওয়া হচ্ছে না? ওই যে প্রথম থেকে একটা ধারাবাহিকতা চলে আসছে। কি ধারাবাহিকতা না, যেটা হচ্ছে যে যারা শ্রমিক শ্রেণী তাদেরকে যে বারংবার মানে উপেক্ষা করে যাওয়া যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখতে হচ্ছে। এই কারণেই, কারণ প্রাথমিক আমরা যদি একদম সেই বামামল থেকে দেখে আসছি, বর্তমান সরকারের আমলে এর কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও যে এর ছবি পরিবর্তন হবে এর কোনো নিশ্চয়তা কিন্তু নেই। কিন্তু কেন করছে, প্রশ্ন এটাই যে কেন করছে, বাম আমল থেকে এটা কেন হয়ে আসে? শুধু কি টাকা দেবে না এই কারণেই, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? একেবারে এই বিষয়গুলো তো রয়েছে, আমরা আলোচনায় আসবো। তবে আমাদের সঙ্গে যদি প্রতিনিধির সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়, তারপরে বিস্তারিত আসছে। আমাদের প্রতিনিধি জলপাইগুড়ি থেকে উৎপল রায়। উৎপল, তোমাকে অনেক অনেক স্বাগত এক্সপ্রেস ওয়ানে। একদম উৎপল, যে বিষয়টা জানতে চাইবো, দেখো এই ছবিটা একেবারে ব্যতিক্রমী ছবি নয়। আমরা যদি দেখি যে ধারাবাহিকভাবে কিন্তু বাম আমল থেকে আমরা ধারাবাহিকভাবে এই ছবিটা দেখে আসছি, এই মুহূর্তে লাস্ট কি আপডেট উঠে আসছে, কোনো কি সমাধান সূত্র বেরিয়েছে? দেখো, তোমাকে যেমনটা বলে রাখতে চাইবো, পুজোর মুখে ডুয়ার্সে একসাথে বন্ধ হয়ে গেল 3টি চা বাগান, আর এই সমস্যা কিন্তু কয়েক হাজার শ্রমিক ভুগছেন, এবং রাতারাতি একেবারে বিনা নোটিশে শ্রমিক কর্তৃপক্ষ উধাও হয়ে যায়। ঘটনাটি একেবারে ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার বানারহাট থানার অন্তর্গত রেড ব্যাংক চা বাগান, চামুরচি চা বাগান এবং সুরেন্দ্রনগর চা বাগানের ঘটনা। এবং এই ঘটনার জেরে কিন্তু শুক্রবার ইন্দো ভুটান সীমান্ত অবরোধ করে বিক্ষোভ দেখায় চামুরচি চা বাগানের শ্রমিকরা। তার পাশাপাশি বানারহাট থেকে যে চালসাগামী যে রাস্তা, সেই রাস্তাও কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখায় রেড ব্যাংক চা বাগানের শ্রমিকরা। তবে এই ঘটনায় কিন্তু একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং তবে যেমনটা তোমাকে বলে রাখতে হবে, গতকালের পর আজকেও কিন্তু এই বানারহাটে কিন্তু এই বানারহাট এবং যে ভুটান সীমান্ত, সেই সীমান্তের যে রাস্তা, সেই সড়কে কিন্তু বিক্ষোভ দেখায় চামুরচি চা বাগানের শ্রমিকরা। তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও কিন্তু পুলিশের কথাতে আশ্বস্ত না হয়ে তারা কিন্তু বিক্ষোভ তোলেননি। উৎপল, মালিক কর্তৃপক্ষ কি বলছে? মালিক কর্তৃপক্ষের সঙ্গে কি কথা বলা সম্ভব হচ্ছে, বা প্রশাসনের সঙ্গে কি সাথে তাদের একটা সংযোগ স্থাপন করা কি সম্ভব হচ্ছে? দেখো, তোমাকে যেমনটা বলবো, প্রশাসনের তরফ থেকে শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করা হলো, কিন্তু তারা গতকাল পর্যন্ত অবরোধ তোলেনি, এবং আজকেও কিন্তু তারা ভারত ভুটান সীমান্তের যে সড়ক রয়েছে সেই সড়কে আজকেও অবরোধ করে। এবং তার পাশাপাশি যেমনটা বলবো যে এই যে পুজোর মুখে চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু একেবারে কয়েক হাজার শ্রমিক তারা কিন্তু একেবারে সমস্যায় ভুগছেন। পাশাপাশি যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু অনেকটাই সমস্যায় ভুগছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো যে এই যে বুধবার পর্যন্ত কিন্তু ওই যে চা বাগান রয়েছে সেই চা বাগানগুলোতে কাজ চলছিল, এবং যেমনটা শ্রমিকরা জানিয়েছেন যে তাদের বেশ কয়েকটি পাক্ষিক বকেয়া মজুরি বাকি রয়েছে, এবং শ্রমিকদের দাবি যে তাদের পাক্ষিক বকেয়া মজুরি এবং বোনাস একসাথে দিতে হবে। এই কথা শোনার পরে কিন্তু একেবারে রাতারাতি কিন্তু যে ম্যানেজার রয়েছেন, চা বাগানের ম্যানেজার, তারা কিন্তু একেবারে উধাও হয়ে যায় বিনা নোটিশে।
উৎপল, কত শ্রমিক রয়েছে? 3টি চা বাগান মিলিয়ে সমগ্রভাবে কত শ্রমিক রয়েছে? দেখো, তোমাকে যেমনটা বলবো যে এই এলাকায় 3টি চা বাগান রয়েছে, সুরেন্দ্রনগর চা বাগান, চামুরচি চা বাগান এবং রেড ড্যাম চা বাগান। এই চা বাগানের আওতাধীন প্রায় কয়েক হাজার শ্রমিক কিন্তু এই চা বাগানের উপর নির্ভর করে তারা কিন্তু তাদের পেট চালান। এবং এরপরে এই পুজোর মুখে তাদের এই যে চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় তাদের যেমন পুজোর বাজারও তাদের যেমন একটা সংকট দেখা যাবে এবং তারা যে পেট চালাবেন সেই ক্ষেত্রেও তাদের অনেকটা সমস্যায় পড়তে হবে, কারণ সামনেই রয়েছে দুর্গাপুজো। একেবারেই অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ দিক। কিন্তু একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো উৎপল, বারংবার পুজোর মুখে কেন এই ছবিটা উঠে আসছে? চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে পুজোর মুখে, এই জায়গাটা কিভাবে দেখছি বিষয়টা? দেখো, এই ঘটনা শুধু এবারের না, এই ঘটনাগুলো দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরেই পুজোর মুখে যখনই বোনাসের দাবি উঠে আসছে তখনই কিন্তু শ্রমিকরা যখন বোনাসের দাবি নিয়ে তারা আন্দোলনে সামিল হচ্ছেন তখনই কিন্তু বাগান কর্তৃপক্ষ একেবারে বিনা নোটিশে রাতের অন্ধকারে তারা বাগান ছেড়ে কিন্তু বাগানের গেটে তালা মেরে দিয়ে তারা কিন্তু পালিয়ে যায়। তবে তোমাকে যেমনটা বলে রাখতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসেছিলেন, মুখ্যমন্ত্রী আসার পরের দিনে কিন্তু এই ঘটনায় কিন্তু একেবারে গোটা এলাকায় কিন্তু একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আচ্ছা, শুধুমাত্র পুজোর আগেই যে বাগান বন্ধ হয় এই যেমন অভিযোগটা উঠে আসছে, তার পাশাপাশি বারংবার সুব্রতদা যেটা বলছিল যে বাম আমল থেকে এরকম একটা অভিযোগ উঠে আসে যে বারবার বিনা নোটিশে রাতের অন্ধকারে মালিক পক্ষ বাগানে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। তো এই যে বারংবার ঘটনার পুনরাবৃত্তি, এটা কেন হয়? কি বলছো তুমি বা কি মনে করছে স্থানীয় বাসিন্দারা? বাগানের যারা শ্রমিক রয়েছেন তারা যেমনটা দাবি করেছেন যে তাদের প্রত্যেক বছর পুজোর সময় একটা বোনাস দেওয়া হয় এবং রাজ্য সরকার বলেছেন তাদের 20% করে বোনাস দিতে হবে এবং বেশ কয়েকটি বাগান কিন্তু 20% বোনাস দিচ্ছেন। এবং বেশ কয়েকটি চা বাগানে আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগে নাগেশ্বরী চা বাগানে অবরোধ চলছিল, সেখানে কিন্তু মালিক কর্তৃপক্ষ 8.3% বোনাস দিতে রাজি হয়েছিল এবং এরপরে কিন্তু সেই চা বাগানও বন্ধ হয়ে যায় এবং এরপরে বাগানের শ্রমিকরা তারা কিন্তু সেখানে বিক্ষোভ দেখান এবং এরপর মুখ্যমন্ত্রী জলপাইগুড়িতে এসে আশ্বাস দেন এবং এরপরে কিন্তু সেখানে নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা তারা কিন্তু 15 তারিখে অব্দি তারা সময় দেন। এই ঘটনার কিছুদিন যেতে না যেতেই ফের কিন্তু এই 3টি চা বাগান বন্ধ হয়ে যায়। এখানে কিন্তু যেমনটা এখানকার শ্রমিকরা বলছেন যে এখানে বোনাসের জন্যই এই সমস্যাটি ঘটে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে উৎপল, তুমি থাকো এবং আমাদেরকে এই পরবর্তী আপডেট দিতে থাকো যে চা বাগানে বন্ধ হয়ে যাওয়ার পর কি ঘটছে এবং সাধারণ মানুষের কি কি সমস্যা হচ্ছে, শ্রমিক এবং তাদের পরিবার কতটা সমস্যার মধ্যে দিন যাপন করছে। তো দীপশিকা, একটা বিষয় কিন্তু এখানে দেখো যে এখানে দুটো বিষয় কিন্তু উৎপলের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম। দেখো, অন্যান্য যে চা বাগান রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে কোথাও 20%, কোথাও 8.3%। এই যে একটা বিষয় কিন্তু পার্সেন্টেজ কিন্তু উঠে আসছে যে দেওয়া হচ্ছে, কিন্তু এই ছবিটা আমরা বারংবার একটা কথা বলছি যে এই ছবিটা কিন্তু আমরা প্রথম থেকে দেখে আসছি, শুধুমাত্র আজ নয়, বাম আমল থেকে আমরা দেখে আসছি এবং যার ধারাবাহিকতা বর্তমান সময় কিন্তু পরিবর্তন হয়নি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন জলপাইগুড়ি জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন ঠিক তার পরের দিনে এই ছবিটা কিন্তু উঠে আসছে। অর্থাৎ নির্দিষ্টভাবে কোথাও দাঁড়িয়ে কি এদের একটা পরিকল্পনা ছিল এমনটা কিন্তু একেবারেই ফেলে দেওয়া যাবে না, যে পরিকল্পনা থাকতেই পারে। আর এবং সব থেকে বড় কথা, শ্রমিক শ্রেণী তারা যে স্তরে ছিল সেই স্তরেই কিন্তু আজও কিন্তু পড়ে রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে অবশ্যই প্রশাসন এবং রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এখানে পালন করা উচিত বলে মনে হয়। যে তারা কিন্তু অর্থাৎ এই শ্রমিকের উপর নির্ভর করে তারা কিন্তু এগিয়ে আসছেন, তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে অন্যের মুখের রুজি রুটি জোগাড় করে দিচ্ছেন। অথচ তারাই যদি এভাবে শোষিত হতে থাকে, তারাই যদি এই উৎসব থেকে বিতাড়িত হতে থাকে, তাহলে আগামী দিনে এই চা বাগানগুলোর ক্ষেত্রে তারা কারা কাজ করবে, এটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। একদম। এরপর আমরা পরবর্তী খবরে যাব। পরবর্তী খবর কোচবিহারে, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যেখানে দেখা যাচ্ছে উত্তরে ভাঙন বিজেপিতে। কোচবিহারের মাথাভাঙা বিধানসভার রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে করলেন তৃণমূলে যোগদান। বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে ভাঙন আরো কি চাপ বাড়াবে বিজেপির, সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব এবং সেই প্রসঙ্গে আরো আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে আমরা দেখে নেব প্রতিবেদন। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর 6 মাসও বাকি নেই। শাসক বিরোধী দুই শিবিরেই চলছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নির্বাচনী পরিকল্পনা। এরই মধ্যে উত্তরবঙ্গে ভাঙন বিজেপিতে। শুক্রবার কোচবিহারের মাথাভাঙা বিধানসভার রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেব সিংহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। এদিন জেলা তৃণমূল কার্যালয়ে তার হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। দলত্যাগী বিজেপির প্রধান বলেন, বিভিন্ন সময়ে মণ্ডলের বিভিন্ন দায়িত্ব পালন করেছি, তা সত্ত্বেও আমাকে গুরুত্ব দিচ্ছে না দল। উল্টো দিকে আমাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে একটি বৈঠকের মাধ্যমে সেখানে আমাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ওরা। ওদের বহিষ্কার করার আগে আমি নিজেই দল ছাড়লাম।
রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আমি একজন দীর্ঘদিনের বিজেপির কর্মী। ঘটনা হলো এই বিজেপিকে ধরে রাখতে গিয়ে আমাদের জায়গা জমি অর্থ সম্পদ আমি শেষ করে দিয়েছি। তৃণমূলের সাথে জোট হয়ে একটা সময় সিপিএম আমলে বিজেপি প্রার্থী নিয়ে আমি জিতিয়ে এসেছি। এই অবস্থা চলতেছে। তারপরে ব্লক সভাপতির পরে আসলে মণ্ডল সিস্টেম। মণ্ডলেও আমি 2 বার জেনারেল সেক্রেটারি ছিলাম। তারপরে আবার মণ্ডলের প্রেসিডেন্ট হলাম। প্রেসিডেন্টের পরে আমি প্রধান হলাম। মণ্ডল কমিটি, অঞ্চল কমিটি, বিভিন্ন ধরনের দপ্তর আছে, আমাকে কোনো কমিটিতে নামও রাখেনি। অথচ গতকালকের মিটিংয়ের একটা এমনভাবে সিদ্ধান্ত নিয়েছেন যেন সিদ্ধান্তটা এমন নিয়েছে যে অশ্বিনী দেব সিংহ প্রধানকে অনুরূপ বিজেপিতে রাখা যাবে না, একে আপনারা যদি পরিষ্কার করার জন্য একটা রেজলিউশন করেন। এমন অবস্থা শুনতে পেরে আমি বড় বিস্মিত হয়েছি। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে আমি আগে বলছি যে আজকে আমি তৃণমূলে জয়েন করছি। মাথাভাঙা 2 নং ব্লকের রুইডাঙ্গা অঞ্চল, এই গ্রাম পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি দখল করেছে। সেইখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেব সিংহ তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমরা অশ্বিনীবাবুকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই অঞ্চলে আমাদের এই ব্লকটিতে যে 10টি অঞ্চল, তার মধ্যে 6টি বিজেপিতে ছিল। ইতিমধ্যে অশ্বিনীবাবুর যোগদানের সাথেই 5টি অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান উইথ মেজরিটি তৃণমূল কংগ্রেসের পক্ষে যুক্ত। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন। তিনি বলেন, আমাদের সমস্ত কর্মসূচিতে প্রধানকে ডাকা হয়। নেই, এটা এরকম কোনো বিষয় নেই যে প্রধানকে সম্মান দেওয়া হয়নি। যথারীতি সমস্ত বিষয়ে, সমস্ত মিটিং মিছিলে তাকে ডাকা হয় এবং সমস্ত মিটিং মিছিলে তিনি অংশগ্রহণ করতেন। বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রচণ্ড প্রেশার কিট করা হয় তার দলে জয়েন করার জন্য, কিন্তু সেটা তৃণমূল প্রথম দিকে সেটা ব্যর্থ হয়েছিল। কিন্তু পরবর্তীতে যে তাকে ফাঁদে ফেলে, রীতিমতো ফাঁদে ফেলে তাকে তৃণমূলে জয়েন করাতে বাধ্য করালে। আমাদের কাছে সমস্ত তথ্য আছে, সমস্ত কিছু আমরা বলে দেব যে কেন তিনি জয়েন করতে বাধ্য হলেন। বিধানসভা নির্বাচনের আগে যখন সমস্ত দল ঘর গোছাতে ব্যস্ত, তখন উত্তরে বিজেপিতে ভাঙনের কোনো প্রভাব রাজ্য বিজেপির ওপর পড়ে কিনা সেটাই এখন দেখার। কোচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সামনেই কিন্তু বিধানসভার ভোট। বিধানসভা ভোটের দামামা বেজে গেছে, কিন্তু বলাই যেতে পারে তার কিছুটা পূর্বেই এরকম একটা ঘটনা যেখানে দেখা যাচ্ছে কোচবিহারের মাথাভাঙা বিধানসভার রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। অবশ্যই একটা বড় প্রশ্ন কিন্তু এখানে আসছেই যে এই ঘটনা রাজ্য বিজেপির উপর কোনো প্রভাব ফেলবে কিনা। আমরা এই প্রসঙ্গে আরো জানবো, আরো আলোচনা করব, কিন্তু তার আগে আজকের যে প্রতিবেদন সেটা আমরা দেখেছি এবং আজকে এই প্রতিবেদন যিনি করেছেন আমাদের প্রতিনিধি কোচবিহার থেকে, প্রথমে তার সাথে কথা বলে নেব। কোচবিহার থেকে দীপজয় বর্মন। দীপজয়, তোমাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। দীপজয়, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো প্রথমে, যে এখানে বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এখানে জোরপূর্বক তাকে ফাঁদে ফেলে কিন্তু জয়েন করানো হয়েছে এবং এই পরিকল্পনাটা কিন্তু আগেও 2বার করা হয়েছিল, সেখানে কিন্তু তৃণমূল সফল হতে পারেনি, কিন্তু এখানে এবার তৃতীয়বার তারা কিন্তু সফল হয়েছে। বিজেপির এই যে অভিযোগ ফাঁদে ফেলা, এর কিন্তু বিভিন্ন প্রমাণ তাদের কাছে রয়েছে, তারা এই মুহূর্তে কেন প্রকাশ করছে না, কি কেন পরবর্তীতে প্রকাশ করতে চাইছে, কি বলছে বিষয়টাকে নিয়ে, কি জানা যাচ্ছে? একেবারে দেখো যে মাথাভাঙা বিধানসভার এই যে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেব সিংহ তিনি কিন্তু স্বাভাবিকভাবে এই যে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা, এটা কিন্তু একটা বড় বিধানসভা নির্বাচনের আগে বড় একটা প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে দেখো, বিজেপি যেটা বারবার যেটা আছে, বিজেপির একটা অভিযোগ যে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে প্রধানদের বিভিন্ন সময় হুমকি এবং কি তাদের বাড়িতে গিয়ে ব্ল্যাকমেইল এবং চাপ দেওয়া, এর ফলেই কিন্তু এই যে বিজেপিতে জোর করিয়ে জয়েন করানো, এটা কিন্তু বারবারের একটা অভিযোগ। তবে এই ক্ষেত্রে দেখো, শুধু অভিযোগ করলেই হবে না, সেই ক্ষেত্রে কর্মীদের মনোবল বাড়াতে এবং কর্মীদের এখনো পর্যন্ত দেখো বিজেপির কিন্তু এখনো পর্যন্ত জেলা কমিটি কিন্তু ঘোষণা হয়নি, কিন্তু সেই দিক থেকে দেখো তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে জেলা কমিটি ঘোষণা করেছে এবং পাশাপাশি হচ্ছে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ঘোষণার পরে কিন্তু তারা রীতিমতো
মাঠে নেমে পড়েছে। দেখো কোচবিহার জেলায় 9টি বিধানসভা কেন্দ্র, এই 9টি বিধানসভা কেন্দ্রের যে তৃণমূল কংগ্রেসের যে জেলা সভাপতি রয়েছে অভিজিৎ দেব ভৌমিক, সেই অভিজিৎ দেব ভৌমিক কিন্তু ইতিমধ্যে কোচবিহার জেলায় কিন্তু 9 করার কিন্তু সিদ্ধান্ত ডাক দিয়েছে এবং তার জেরেই কিন্তু তুফানগঞ্জ আসাম বাংলা সীমান্তে যে তুফানগঞ্জ রয়েছে সেই তুফানগঞ্জ, দিনহাটা, মাথাভাঙা, মেকলিগঞ্জ, শীতলকুচি বিভিন্ন এলাকায় তারা কিন্তু ইতিমধ্যে জনসংযোগ করছেন এবং পাশাপাশি বিভিন্ন কর্মীদের নিয়ে বৈঠক করছেন, যাতে এই যে ডাক দেওয়া হয়েছে 9-9 এই 9-9 যেন তারা করতে পারে। আমি একটা দীপজয় আরেকটা বিষয় জানতে চাইবো যে নিশীথ প্রামাণিক তিনি যখন পরাজিত হলেন তার পরবর্তী সময় থেকে আমরা দেখলাম যে এখানে কোচবিহারের যে জায়গা অর্থাৎ একের পর এক যে 24টি পঞ্চায়েত রয়েছে তার মধ্যে কিন্তু 14টি কিন্তু সেখানে ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের অধীনে চলে গেছে, অর্থাৎ সেখানে কিন্তু বিভিন্ন যেভাবে দলত্যাগ করে প্রধান এবং তার অনুগামী তাদের সঙ্গে বিভিন্ন লোকজন কিন্তু তারা দলত্যাগ করেছেন। একটা বিষয় জানতে চাইবো, উত্তরের যে ভাঙন সেই ভাঙনের কি কোনো প্রভাব কি রাজনীতিতে পড়তে চলেছে বলে মনে করছো? দেখো বরাবরই একটা জিনিস সেটা তুমিও জানো আমিও জানি এবং সকলের একটা ধারণা রয়েছে যে দেখো উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি যে উত্তরবঙ্গে কিন্তু বরাবরই যে বিজেপির যে একটা ভালো রেজাল্ট, সেই ভালো রেজাল্ট কিন্তু বরাবরই দেখে আসছি আমরা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে উত্তরবঙ্গে যেভাবে যে ভাঙন শুরু হয়েছে তার কিন্তু প্রভাবটা পড়তে পারে বঙ্গ বিজেপিতেও। এবং সামনে যেহেতু রয়েছে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের আগে নিজেদের কিন্তু ইতিমধ্যে ঘর গোটাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে যদি বিজেপি যদি মাঠে না নামে তাহলে কিন্তু বঙ্গ বিজেপিতে একটা কিন্তু বিশাল একটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আমি আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাইবো যে একদিকে যেমন বিজেপি থেকে যুক্ত হচ্ছে, অপরদিকে কিন্তু শাসকের অন্দরে একটা দ্বন্দ্ব, এটাও কিন্তু আমরা জানি যে উদয়ন গুহ ওদিকে তৎকালীন যিনি সভাপতি ছিলেন, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ছিলেন মাননীয় প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, সেখানেও একটা কিন্তু অন্তর্দ্বন্দ্ব হয়ে রয়েছে। কিন্তু এখানে দাঁড়িয়ে অভিজিৎ যিনি রয়েছেন, অভিজিৎ দেব ভৌমিক যিনি রয়েছেন কোচবিহারের নতুন জেলা সভাপতি, সামগ্রিকভাবে কি মনে হচ্ছে যে সাংগঠনিক যে জায়গাটা, কারণ ইতিপূর্বে তো সেই তৃণমূল তাদের তো ঘর গোছানো তো শুরু করেছে, সামগ্রিকভাবে কি বোঝা যাচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে তারা কি ঘর গোছাতে কি আদৌ সফল হচ্ছে, নাকি এই বিজেপি যে অভিযোগটা করছে সেই হুমকি বা বিভিন্ন জায়গায় গিয়ে কথা বলা, জোরপূর্বক দলে যোগদান করানো, এটা কি প্রাধান্য বেশি পাচ্ছে? একেবারে দেখো যে এই যে বঙ্গ বিজেপির যে কোচবিহারে বিশেষ করে যে কোচবিহারের চিত্রটা আছে, যে কোচবিহারে যখন এই যে বিভিন্ন ব্লক কমিটির থেকে শুরু করে বিভিন্ন জেলা কমিটি যখন গঠন করা হয়, সেই মুহূর্তে কিন্তু এই যে তোমার হচ্ছে কোচবিহার জেলার যারা যারা রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী রয়েছিলেন যে তাদের কিন্তু সেই তালিকায় রাখা হয়নি, অর্থাৎ তাদের কিন্তু দায়িত্বে রাখা না রেখে যারা যারা হচ্ছে অভিজিৎ দেব ভৌমিক ঘনিষ্ঠ ছিল তাদেরকেই কিন্তু দায়িত্বে রাখা হয়। এতেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেন রবীন্দ্রনাথ ঘোষ যে একতরফা দলের কিন্তু কাজ করছে এই অভিজিৎ দেব ভৌমিক। এরপরে কিন্তু একটা দেখো যে পাশাপাশি তুমি যেটা বললে যে এই বিভিন্ন সময় যে হুমকির বিষয়টা যে আসছে, যে এর আগেও কিন্তু এই যে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের 2জন পঞ্চায়েত সদস্য তারা কিন্তু এই যে বিজেপি ছেড়ে কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূল কংগ্রেসে যোগদান করার সময় হুমকির ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে তুলছেন বিজেপির তরফ থেকে, বিজেপির জেলা সভাপতি তিনি কিন্তু অভিযোগ করছেন হুমকির বিষয়টা। হ্যাঁ, এর আগেও কিন্তু এই সেম বিষয় নিয়ে কিন্তু বিজেপি জেলা সভাপতি যে রয়েছেন, এর আগের জেলা সভাপতি ছিল তিনি কিন্তু একটা অভিযোগ তুলেছিলেন যে তাদের বিজেপির পঞ্চায়েত সদস্যদের হুমকি দিয়ে কিন্তু তাদের কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছিল, যে 2জন পঞ্চায়েত সদস্য। দেখো গত পঞ্চায়েত নির্বাচনে এই যে রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে 11টি আসন পায় তৃণমূল কংগ্রেস এবং 13টি আসন পায় বিজেপি। তার ফলে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সেই গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি। এরপরে কিন্তু কিছুদিন যাওয়ার পরেই যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে 2জন বিজেপির পঞ্চায়েত সদস্যকে তারা কিন্তু জোরপূর্বক কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করায়, এমনটাই কিন্তু অভিযোগ তোলা হয় বিজেপির পক্ষ থেকে। এরপরে এই যে আবার এই যে বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান অশ্বিনী দেব সিংহ তিনি কিন্তু স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় অস্বস্তিতে পড়েছে ইতিমধ্যে বিজেপি। আরো একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো দীপজয়, যেমনটা দেখা যাচ্ছে তুমি যেমন কিছুক্ষণ আগে বলছিলে যে রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন সভাপতি তিনি যখন তার অনুগামীরা ক্ষুব্ধ হয়েছিলেন, অর্থাৎ এখানেই কিন্তু একেবারেই স্পষ্ট যে প্রকাশ্যে কিন্তু শাসকের একটা অন্তর্দ্বন্দ্ব, এবং উদয়ন গুহকে আমরা দেখেছি বারংবার কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই বিষয়টা জানতে চাইবো তোমার কাছে যে কোনোভাবে কি মনে হচ্ছে যে তৃণমূলের অন্দরেও কি ভাঙন হতে পারে, অর্থাৎ যত নির্বাচনের দিন এগিয়ে আসবে ততই কিন্তু রাজনৈতিক দলগুলো আরো তৎপরতা বাড়বে এবং কেউ কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়তে কিন্তু প্রস্তুত থাকবে না, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোথাও কি মনে হচ্ছে তৃণমূলেরও কিন্তু এই ভাঙন হলেও হতে পারে, এমন কি কোনো আভাস পাওয়া যাচ্ছে? দেখো এখনো পর্যন্ত সেরকম কোনো আভাস পাওয়া যায়নি, তবে দেখো যেভাবে এই যে একতরফা
অভিজিৎ দেব ভৌমিক এবং রবীন্দ্রনাথ ঘোষ, তাদের মধ্যে কিন্তু প্রকাশ্যে দ্বন্দ্ব না আসলেও কিন্তু যে তাদের যে অন্তর্দ্বন্দ্বের ব্যাপারটা রয়েছে, সেই অন্তর্দ্বন্দ্বের ব্যাপারে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু যে সামনে যেহেতু বিধানসভা নির্বাচন হয়, তার আগে যদি এই যে তাদের এই অন্তর্দ্বন্দ্ব না মেটে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে কি একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় যে তাদের মধ্যে কি ভাঙন দেখা দিতে পারে। এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে দীপজয়। আরো খবর রাখো এবং আমরা আরো এই বিষয়ে জানবো যে এই যে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা, এটা ঠিক কতটা প্রভাব ফেলবে রাজ্য বিজেপির উপর এবং এর ফলে কোচবিহারের সার্বিক যে রাজনৈতিক চিত্রটা সেটার উপর কতটা প্রভাব ফেলবে সেই বিষয়ে আমাদের নজর থাকবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। দীপশিখা, এখানে একটা বিষয় বলে রাখতে চাইবো তোমাকে, যেহেতু এখানে এই সাংবাদিকতা সূত্রে রবীন্দ্রনাথ ঘোষ বা এই অভিজিৎ দেব ভৌমিক ওনাদের সঙ্গে কিন্তু একটা আলাদাভাবে কিন্তু আমার কথা হয়েছিল এবং যে বিষয়টা নিয়ে আমি আমার যেহেতু ব্যক্তিগত একটা পরিচয় রয়েছে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা বিষয় দেখেছিলাম, কোচবিহারের যে রাজনীতি সেখানে দাঁড়িয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয় বলছি? একে হচ্ছে উত্তরবঙ্গে বিজেপির যে একটা সক্রিয়তা ছিল, সেই সক্রিয়তা ক্রমশ কিন্তু ভেঙে আসছে এবং যে ভাঙন অব্যাহত, যার একটা প্রভাব কিন্তু সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু বঙ্গ রাজনীতিতে পড়লেও পড়তে পারে। এবং আরো একটা যে বিষয় সেখানে হচ্ছে, আমরা যেটা জানি যে উদয়ন গুহ এবং রবীন্দ্রনাথ ঘোষ তাদের সঙ্গে কিন্তু একটা দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে বারংবার আমরা দেখেছি এবং সাম্প্রতিক সময় শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর হামলা, যেখানে উদয়ন গুহের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠেছিল, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। কিন্তু যে বিষয়টা আমাদের কাছে যে তথ্য রয়েছে বা যেভাবে আমরা বিষয়টা এখনো পর্যন্ত আসছে, এই অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ আগামী দিনে কিন্তু একটা বড়সড় একটা পরিবর্তন যদি আমরা দেখি কোচবিহার রাজনীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু একবার অবাক হওয়ার কোনো কিছু থাকবে না। কেননা যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে যে তৃণমূল কিন্তু জোরপূর্বক দলে যোগদান করাচ্ছে, আগামী দিনে যদি পাল্টা এই ছবিটা দেখা যায় সেক্ষেত্রে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ কি, তৃণমূলের অন্দরেই কিন্তু একটা গোষ্ঠীদ্বন্দ্ব এবং সেটা বড় আকারে কিন্তু কোচবিহারে সংঘবদ্ধ হয়েছে এবং যার প্রভাব কিন্তু এখনো বর্তমান। কিন্তু বিজেপি যে অভিযোগটা করছে বারংবার যে ওনাকে বারবার জোরপূর্বক সেখানে তৃণমূলে যোগদান করার কথা বলেছিল, দুবার সেই যোগদান করার কথা বলে ব্যর্থ হলেও কিন্তু তৃতীয়বারের বার সফল হয়েছেন তৃণমূল। এই প্রসঙ্গে তুমি কি বলবে যে কেন বারবার এই অভিযোগ করা হচ্ছে এবং কেন এর প্রমাণ তারা দেখাতে পারছে না? দেখো দীপশিখা, এখানে দুটো বিষয়, চর্চা থাকবেই, রাজনৈতিক চর্চা, রাজনৈতিক বিতর্ক থাকবেই, কিন্তু এখানে দুটো বিষয়। প্রথমত, যদি সেখানে এই ধরনের তথ্য থেকে থাকে যে তাদের কাছে কোনো প্রমাণ রয়েছে, সেই তথ্য রয়েছে, তারা কেন প্রকাশ্যে নিয়ে আসছে না? অর্থাৎ এটাই তো সময়। এবং অপর দিকে হচ্ছে যে জোরপূর্বক হুমকি দেওয়া, শাসক দল তারা জোরপূর্বক হুমকি দিয়ে বিভিন্ন ফাঁদ পেতে তাকে দলে জয়েন করিয়েছে, অভিযোগ বিভিন্ন সময় আমরা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র আমরা এই অভিযোগ কিন্তু পেয়ে এসেছি। কিন্তু এর আদৌ কতটা সত্যতা রয়েছে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকবে। যদি সত্যতা থেকে থাকে তাহলে আমরা এখন কেন নয়, আগামী দিনে কেন? তাহলে কি এই দলের অভ্যন্তরীণ যারা রয়েছেন, যারা নেতৃত্বে রয়েছেন, তারা কি কোথাও দাঁড়িয়ে বুঝতে পেরেছিলেন যে তিনি শাসক দলের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ রাখছেন? এই ছবিটা কি, কেননা তিনি কিন্তু ওই যে দলত্যাগী বিজেপির প্রধান, তিনি বলছেন যে আমাকে সম্পূর্ণভাবে বহিষ্কার করার একটা সিদ্ধান্ত হয়েছিল, যে বৈঠক হয়েছিল আমাকে আড়ালে রেখে কাজ করা হয়েছিল এবং তিনি বলছেন যে দুবারে মণ্ডল সভাপতি ছিলেন, তারপরে প্রধান হয়েছেন, কিন্তু তাকে দলের সম্মান দেওয়া হয়নি। যে অভিযোগ তিনি করছেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে বিষয়টা কি বিজেপি সভাপতি বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা বিস্তর ফারাক রয়েছে এবং এখানে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে, বিজেপির যিনি জেলা সভাপতি রয়েছেন তার এই অভিযোগটা কতটা সত্যতা রয়েছে, যদি সত্যতা থেকে থাকে সেটাকেও একটা দেখার বিষয় রয়েছে, এবং যদি সত্যতা থেকে থাকে তাহলে যে তথ্য তাদের কাছে রয়েছে সেই তথ্যটা কেন প্রকাশ করছেন না, এবং যদি এই বিষয়টাকে নিয়ে শাসক দল হুমকি দিয়েও থাকেন তাহলে সেক্ষেত্রে কি নির্দিষ্ট কোথাও কি অভিযোগ তারা করেছেন? তারা কি কোনো জায়গায় আমরা ধরে নিলাম যে এখানে কোনো অভিযোগের বিষয়টাকে তারা হয়তো থানায় কোনো রকম অভিযোগ করছে না, কিন্তু রাজ্য স্তর কি কোথাও জানানো হয়েছে? অর্থাৎ সময়ের সাথে সাথে এই জায়গাটা কিন্তু আরো স্পষ্ট হবে এবং আরো বিষয়টা কিন্তু পরিষ্কার হবে আমাদের কাছে, কেননা হাতে কিন্তু এখনো প্রায় 6 মাস কিন্তু আমাদের সময় রয়েছে। অর্থাৎ আরো 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু একটা পট পরিবর্তন যদি আমরা কোচবিহারের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ রাজনীতিতে সবই সম্ভব। কিন্তু এই 26-এর বিধানসভার একেবারে প্রাককালে এইরকম একটা ঘটনা, বিজেপি থেকে তৃণমূলে যোগদান করা, তাও আবার গ্রাম পঞ্চায়েতের প্রধানের, কতটা এফেক্ট পড়বে উত্তরের যে রাজনীতিতে?
দেখো উত্তর শুধু বলে নয়, একেবারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এই ছবিকে আমরা দেখতে পাচ্ছি। কারণ শুধুমাত্র যদি আমরা উত্তরবঙ্গ দেখি সেটা বললে হবে না, আমরা যদি দেখি মালদার ক্ষেত্রেও আমরা দেখেছি, আমরা যদি পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও দেখেছি, আমরা দেখেছি বনগাঁর ক্ষেত্রেও আমরা দেখেছি, দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে। অর্থাৎ সার্বিকভাবে এই ছবিটা কিন্তু উঠে আসে। কিন্তু যত এখন দেখো, যেহেতু এখনো 6 মাস বাকি রয়েছে, অর্থাৎ একটা দল গোছানো কিন্তু একটা কাজ, অর্থাৎ সংগঠনকে শক্ত করা। তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা জেলার সাংগঠনিক দিকটাকে কিন্তু জেলার প্রত্যেকটা সাংগঠনিক স্তরে মানুষের সঙ্গে কিন্তু তিনি বৈঠক করছেন। পূর্ব বর্ধমান হয়ে গেছে, পশ্চিম বর্ধমান হয়ে গেছে, অর্থাৎ জেলা ধরে ধরে কিন্তু আলোচনা করছেন। কেননা শাসক দলে কিন্তু একটা বিস্তর একটা কিন্তু একটা দ্বন্দ্ব আছে, এটা কিন্তু একটা পরিষ্কার। কেননা তুমি ভালো করে জানো যে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সময় যেমন বাংলা নিজের মেয়েকে চায়, 2021 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যখন মমতা ব্যানার্জির এই স্লোগানটাকে কিন্তু শাসক দল করেছিল, ঠিক তেমনই 2024-এর ক্ষেত্রে 2023-এর ক্ষেত্রে আমরা যে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় কিন্তু নিজের এলাকার মানুষকে চাই, এলাকার ছেলেকে চাই, এই পোস্টার কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এবং অনেক ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্ব কিন্তু প্রকাশ্যে এসেছে। আমরা মেমারির ক্ষেত্রে দেখেছি, আমরা বর্ধমানের ক্ষেত্রে দেখেছি, শুধু এটা নয়, আমরা বিভিন্ন রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এই ছবিটা দেখেছি। অর্থাৎ বলা যেতে পারে যত দিন এগিয়ে আসবে, একদিকে যেমন শাসকের যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বটা কতটা বহিঃপ্রকাশ হয় সেটা যেমন দেখার বিষয় থাকবে, বিরোধীরা সেই সুযোগটাকে কতটা কাজে লাগাতে পারছে সেটাও একটা দেখার বিষয় থাকবে। এবং বিরোধীরা রাজ্যের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট বা যে একাধিক দুর্নীতির অভিযোগ যে বিষয়গুলোকে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখার বিষয় রাজ্যের শাসক দল কোন ইস্যুটাকে মানুষের কাছে তুলে ধরছে এবং বিরোধীরা তারা কোন ইস্যুটাকে তুলে ধরছে। এই দুটো কিন্তু একটা সামঞ্জস্যতা বা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আরো যত সময় যাবে তত কিন্তু স্পষ্ট হতে থাকবে। একেবারে আমাদের এই খবরের দিকে নজর থাকবে। এবার আমরা যে খবরের দিকে যাব, একটা ভয়াবহ তথ্য উঠে আসছে ঝাড়গ্রাম থেকে। কি তথ্য? রাতারাতি নিজের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে, এমন খবর কানে যেতেই আটকে ওঠেন বাঁকড়া গ্রামের মানুষ। দীর্ঘদিন ধরে যে জমিকে আঁকড়ে ধরে বসবাস করছে তারা, সেই জমি নাকি হস্তান্তর হয়ে গেছে অন্যের নামে। এমনই অভিযোগে দিশেহারা প্রায় 75টি পরিবার। এই ভয়ানক যে খবর, সেই খবর প্রসঙ্গে আমরা আরো জানবো, আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। ঝাড়গ্রাম সাকরাইল ব্লকের বাঁকড়া গ্রামের চাঞ্চল্যকর অভিযোগ। বিএলআরওর বিরুদ্ধে প্রায় 75টি পরিবারের জমি অন্যের নামে হস্তান্তর হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। অভিযোগের তীর এক ব্যক্তি সুজিত কুমো ও 3টি বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সমস্ত আমাদের যে মানুষজন আছে সবাইকে মৃত বলে সুজিত কুমার বলে এক ব্যক্তি এবং রাজেশ আগরওয়াল, ওনাদের নামে কিছু রেজিস্ট্রি হয়ে গেছে, প্লাস কিছু কোম্পানির নামে রেজিস্ট্রি হয়েছে। মানুষকেও সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা নিজেদের অনেক কষ্ট করে পিতৃ সম্পত্তি রেখেছিল, সেগুলো টোটালি সব তারা নিজেদের নামে করে নিয়েছে। হঠাৎ একজনের চোখে পড়ে, তখন সবগুলো চেক করা হয়, কারণে টোটালি নিয়ে নিয়েছে। যেখানে বাড়ি বানিয়েছে, ঘর বাড়ি সমেত সব নিয়ে গেছে। আমরা চাইছি, এখানে মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত আছে। ঘটনাটি জানাজানি হতেই সাকরাইল বিএলআরও অফিসে উপস্থিত হয়ে গ্রামবাসীরা লিখিত অভিযোগ জমা দেন। তাদের অভিযোগ, বহু বছর ধরে বসবাস করা জমির নথি কারচুপি করে এবং নকল স্বাক্ষর ব্যবহার করে অন্যের নামে হস্তান্তর করা হয়েছে। কোথাও আবার জমির আসল মালিককে মৃত দেখিয়েও জমির হস্তান্তরের অভিযোগ সামনে এসেছে। এ ঘটনায় ভয় আর ক্ষোভে ফুঁসছে বাঁকড়া গ্রাম। আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে প্রায় 75টি পরিবার। অভিযোগের পর প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখা। সাকরাইলের বিএলআরও জানিয়েছেন এই বিষয়টি সম্পূর্ণভাবে অন্য কোথাও হয়েছে। বিএলআরও অফিসের সঙ্গে এই বিষয়টির কোনো যোগাযোগ নেই। জমি হস্তান্তর বা রেজিস্ট্রেশনের কোনো ব্যবস্থা এখানে নেই। যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি নথি আমার হাতে আসেনি, আর জমি হস্তান্তরের কোনো প্রমাণ গ্রামবাসীরা এখনো পর্যন্ত দেখাতে পারেননি। কোথায় হচ্ছে? আমার এখানে তো হয়নি হস্তান্তর, জমি হস্তান্তর। কোথা থেকে হচ্ছে এটা? যেখানে জমি হস্তান্তর হয় রেজিস্ট্রি অফিসে। কোনো প্রমাণ আমার হাতে নেই, কারণ দলিলও আমাকে ওরা দেখাতে পারেনি, বা ওদের বিরুদ্ধে যে দলিলটা কেউ করে নিয়েছে সেটাও আমাকে দেখায়। তদন্তের কথা জানানো হলেও ভরসা ফিরছে না গ্রামবাসীদের মনে। প্রশ্ন একটাই, নিজেদের জমির অধিকার কি আবার ফিরে পাবেন তারা? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সত্যি ভয়ানক একটা খবর আমরা দেখলাম যে রাতারাতি
এক রাতের মধ্যে নিজের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে এবং কিভাবে হচ্ছে, কি এর পিছনে ঠিক কি ঘটনা লুকিয়ে আছে সে প্রসঙ্গে আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে জেনে নেব যে এই ঘটনা প্রসঙ্গে তুমি কি বলবে। দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বিএলআরও যিনি রয়েছেন, যিনি বিষয়টা বললেন, অর্থাৎ যে বিএলআরও যে তথ্যটা দিচ্ছেন, এই তথ্যটা কিন্তু একটা বিষয় যে আমার এখানে কোনো কিছু হয়নি, আমার এখানে কোনো তথ্য নেই বা আমরা কোনো কিছু ডকুমেন্টস পাইনি। তাহলে যে নথিটা দেখাচ্ছেন, যারা এখানে সাধারণ মানুষ যে নথিটা দেখাচ্ছেন, এই নথির সত্যতা কতটা রয়েছে, সেটা অরিজিনাল নাকি সেটা ডুপ্লিকেট, সেটা কিন্তু বিএলআরও বলতে পারবেন। অর্থাৎ তদন্তের একটা বিষয় রয়েছে, দীর্ঘ প্রক্রিয়ার একটা ব্যাপার রয়েছে, কিন্তু এখানে সদিচ্ছাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত হচ্ছে, তুমি জানো যে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু একাধিক দুর্নীতির বিষয় উঠে এসেছে এবং তুমি এটাও জানো যে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড, এই তথ্যগুলো সামনে এসেছে। তাহলে এই ভুয়ো আধার বা ভুয়ো নথি দেখিয়ে যদি দিনের পর দিন যদি চলতে পারে, তাহলে এই ভুয়ো নথির মারফতই তো এই জিনিসটা হবে, না হলে কি করে এটা সম্ভব? কারণ এটা নথি ছাড়া তো এটা সম্ভব নয়। তাহলে এই ডকুমেন্টসটা আদৌ কতটা সত্য, সেই জায়গাটা কিন্তু একেবারেই বলতে পারবে বিএলআরও তদন্ত করে বলতে পারবে। এবং যিনি আমাদের প্রতিনিধি রয়েছেন, তিনিও পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে লাস্ট আপডেট কি তিনি বলতে পারবেন। ঝাড়গ্রাম থেকে আমাদের সাথে আছে শঙ্কর বারিক। শঙ্কর, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ শঙ্কর, জানতে চাইবো যে তথ্যটা উঠে আসছে, অর্থাৎ এই যে বিএলআরও বলছেন যে তার কাছে কোনো তথ্য নেই, এই ধরনের কোনো ডকুমেন্টস বা তার কাছে কোনো নথি পৌঁছায়নি, তাহলে সাধারণ মানুষ যারা অভিযোগ করছেন যে নথি নিয়ে, সেই নথিটা কি আদৌ অরিজিনাল নাকি ডুপ্লিকেট, কি বলা হচ্ছে? একদমই সুবিধা। দেখো, তোমাকে প্রথমেই বলছি যে ঝাড়গ্রাম জেলার সাফেল ব্লকের বাঁকড়া গ্রামে প্রায় 100টি পরিবারের বসত ভিটে ও চাষের জমি কিন্তু রাতারাতি অন্যের নামে হস্তান্তর হওয়ার অভিযোগে কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীরা ইতিমধ্যে যেটা অভিযোগ করছেন যে সুজিত কুঙ্গর নামে জমির দালাল এই জালিয়াতির সঙ্গে জড়িত রয়েছে। তার পাশাপাশি মেক ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইকোস্পেস বিল্ডেড প্রাইভেট লিমিটেড সহ আরো কয়েকজন এই কারচুপির কাজে যুক্ত বলে কিন্তু দাবি করছেন তারা। ইতিমধ্যে গ্রামবাসীদের যেটা বক্তব্য, যেসব জমিতে তারা বহু বছর ধরে বসবাস এবং চাষাবাদ করে আসছেন, এই জমি নকল স্বাক্ষর ও কারচুপি করে অন্যের নামে কোথাও হস্তান্তর করা হয়েছে। কোথাও কোথাও জমির মালিককে কিন্তু মৃত দেখিয়ে দলিল সম্পন্ন করার অভিযোগও উঠেছে। এই ঘটনায় গ্রামে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পরিবারগুলির মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। দেখো, ইতিমধ্যেই যে রাতের ঘুম উড়ে গিয়েছে এই গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যে অধিকাংশ গ্রামবাসী সাফেল ব্লকের যে বিএলআর অফিস রয়েছে সেখানে উপস্থিত হয়ে লিখিত অভিযোগও জমা দেন। তাদের দাবি যেটা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, যাতে তাদের জমিগুলো কিন্তু রক্ষা পায়। বিষয়টা নিয়ে ইতিমধ্যেই সাঁকরাইল ব্লকের বিএলআর ও ওসি দলাই যেটা জানিয়েছেন, অভিযোগ তারা খতিয়ে দেখতে গ্রামবাসীরা লিখিত অভিযোগ তাদের কাছে জমা দিয়েছেন। এখনো কিন্তু কোনো রকম তাদের হাতে দলিল আসেনি। তারা তদন্ত করে দেখতে বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। কিন্তু এই ঘটনায় নিয়ে কিন্তু গ্রামে আতঙ্ক ক্ষোভের পরিবেশ, প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে এই ঘটনার পর জমির মালিকানা নিয়ে আইনি লড়াই তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে কিন্তু এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। এই ঘটনায় কিন্তু রীতিমতো যারা গ্রামের মানুষরা রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে এই নিয়ে, যে কি করে এটা সম্ভব, রাতারাতি তাদের জমি কিভাবে বেশ কিছু বেসরকারি সংস্থার যে নাম উঠে আসছে তাদের নামে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে। শঙ্কর, এখানে আরেকটা দুটো বিষয় তোমার কাছে একটু স্পষ্ট হতে চাইবো, যে দুটো বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যে বিএলআরও যে বিষয়টাকে বলছেন যে সম্পূর্ণভাবে যে আমাদের কাছে কোনো তথ্য নেই, কিন্তু এই প্রক্রিয়াটা তো সামগ্রিকভাবে প্রক্রিয়াটা তো অনলাইন মারফত হয়েছে, তাহলে অনলাইনে কি কোনো রকম কোনো তথ্য সেখানে পাওয়া যাচ্ছে না? এবং দ্বিতীয়ত, কতগুলি পরিবার এরকম রয়েছেন? একেবারে এখানে তোমাকে বলে রাখি, বিএলআরও যেটা বলছেন যে তারা যেটা বলছেন যে আমরা এখনো পর্যন্ত কোনো সেরকম কিছু পাচ্ছি না, আমরা খতিয়ে দেখছি। তারা অভিযোগগুলো ইতিমধ্যে জমা নিয়েছেন এবং বিএলআর অফিস থেকে এটা হয়নি বলে এমনটাই কিন্তু দাবি করছেন বিএলআর অফিস। আর রীতিমতো এই গ্রামের প্রায় 80 থেকে 100টি পরিবার প্রায় এরকম অবস্থার মধ্যে ভুগছেন। প্রথমত এক বাসিন্দা, তিনি কোনো কারণে তার জমির কোনো কাজের জন্য তিনি অনলাইনে চেক করেন, তারপর কিন্তু এরকম পরিস্থিতি দেখতে পান। তারপরই গ্রামের বেশ কিছু অসংখ্য ধন্যবাদ তোমাকে শঙ্কর, তুমি আমাদের সাথে থাকো। আমাদের একেবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আজকে এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করছি। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।